आजाद हिंदुस्तान दुनिया को नए नए संदेश दे सकेगा। জাপান সিরিজের শেষ পর্বে আজ এমন একটা ঘটনা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব যেটা খুবই সংবেদনশীল, যার সঙ্গে জড়িয়ে রয়েছে সুভাষচন্দ্র বসুর নাম। জাপান আসবো শুনে অনেক দর্শক বন্ধুর অনুরোধ ছিল রেনকোজি মন্দিরটা একবার দেখতে চাই। রেনকোজি মন্দির, যেখানে সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম রাখা রয়েছে। তবে ওই চিতাভস্ম আদৌ সুভাষচন্দ্র বসুর কিনা সেই নিয়ে মতপার্থক্য রয়েছে। নেতাজির মৃত্যুটা যেমন সেই রহস্য থেকে গিয়েছে, এই জায়গাটা যেন একটা রহস্যময়ের মতোই জায়গা। ঠিক এই কারণেই একজন ট্যুরিস্ট হিসেবে আমার চাক্ষুষ অভিজ্ঞতা শেয়ার করব আজকের এই পর্বে। কিন্তু নেতাজির অন্তর্ধান নিয়ে আমি কোনো মন্তব্য রাখব না, কারণ এটা নিয়ে এ যাবৎ বেশ কিছু তদন্ত কমিশন গঠিত হলেও আলটিমেট রেজলিউশন এখনও পাওয়া যায়নি যে সেদিন বিমান দুর্ঘটনায় নেতাজির আদৌ কি মৃত্যু হয়েছিল, নাকি তিনি গুমনামি বাবার ছদ্মবেশ ধারণ করে ভারতবর্ষে ফিরে এসেছিলেন, না রাশিয়া তাকে বন্দি করেছিল, ইত্যাদি ইত্যাদি। নেতাজি গেল কোথায়? অনেকে বলে আমাদের ওখানে যে গুমনামি বাবা তিনি নাকি নেতাজি, এটা নিয়েও একটা মতনৈক্য আছে। ওই জন্যই বলা হয় যে নেতাজির জন্ম আছে কিন্তু মৃত্যু নেই। তবে আমার দৃঢ় বিশ্বাস নেতাজির অন্তর্ধান রহস্য আজও লুকিয়ে রয়েছে জাপানের কোনো সিক্রেট ফাইলের কাগজের আড়ালে। তবে আজকের এই বিশেষ পর্ব একজন দর্শক কিংবা একজন পর্যটকের দৃষ্টিভঙ্গি দিয়েই আমরা দেখব। আর এই পর্বের মধ্যে দিয়েই জাপান থেকে কলকাতা ফিরে আসা এবং আমার ট্রিপের সমস্ত খরচের বিবরণ শেষ করে জাপান সিরিজের ইতি টানব। 13ই ফেব্রুয়ারি সকাল। জাপানে আমার মেয়াদ আর মাত্র 24 ঘন্টা। সময়কে মূল্য দিয়েই ঘুম থেকে উঠে রান্না এবং খাওয়ার কাজ সম্পূর্ণ করে আমরা বেরিয়ে পড়লাম। প্রথম গন্তব্য জাপানের রেনকোজি মন্দির। ট্রেনে করে গেলে সময়টা অনেক বেশি লাগবে, দুবার চেঞ্জ করতে হবে। বাস এখান থেকে রয়েছে, দেখছিলাম আমি গুগল ম্যাপে এখানে সব কিছু দেখা যায়। মানে গুগল ম্যাপ জাপানে খুব ভালো কাজ করে, এমনকি ছবি দিয়েও জায়গাটা দেখিয়ে দেবে আপনাকে। তো এখানে একটা সামনে বাস স্টেশন আছে, বা বলা ভালো বাস স্টপ আছে, যার নাম হচ্ছে হাজাওয়া থেকে আমাদের বাস নিতে হবে এবং পৌঁছাতে হবে রেনকোজি টেম্পেলে। এটা হচ্ছে এখানকার একটা সাইকেল স্টোর, যেখানে সাইকেল রেন্টে পাওয়া যায়। আর ওয়ার্ল্ডের সব থেকে বেশি ভেন্ডিং মেশিন বোধহয় জাপানেই আছে। এখানে রাস্তার প্রত্যেকটা মনে এরকম ভেন্ডিং মেশিন আছে। এই যে রাস্তায় গাড়ি চলছে, মানুষজন চলাচল করছে, কোথাও এক ফোঁটা নোংরা নেই। এটা হচ্ছে এখানকার পোস্ট অফিস। জাপানেও পোস্ট অফিস আছে, ওই দেখুন লাল রঙের পোস্ট বক্স। এখানে লেখা আছে কোয়েনজি। এই যে কোয়েনজি বলে যে জায়গাটার কথা বললাম, এখানে রয়েছে রেনকোজি মন্দির। আর ওই কোয়েনজি যাওয়ার পাবলিক বাস পাওয়া যাবে রাস্তার মোড়ে। আমরা রাস্তার মোড়ে চলে এসেছি এখান থেকে আর 318 মিটার। ওই সামনে রয়েছে বাস স্টপ, ওই বাস স্টপ থেকে বাস নিতে হবে। এইটা একটা সুপার মার্কেট এখানকার, এখানে কাঁচা শাকসবজি সব পাওয়া যায়। মিনিট 15 অপেক্ষার পর বাসের দেখা পেলাম। জাপানের ট্রেনের মতো এই বাস জিনিসটার খুব একটা রমরমা নেই। আমাদের গন্তব্য কোয়েনজি। এই কোয়েনজি টোকিওর একটা ডিস্ট্রিক্ট, যেখানে রেনকোজি মন্দির রয়েছে। অনেকে টোকিওর সেনসোজি মন্দিরকে রেনকোজি মন্দির ভেবে ভুল করে, সেক্ষেত্রে এই কোয়েনজি নামটা মনে রাখা ভীষণ জরুরি। হাজাওয়া থেকে কোয়েনজি সড়ক পথে বড়জোর 7 কিলোমিটার। আর এর জন্য বাস ভাড়া লাগলো আমাদের দুজনের 410 জাপানিজ ইয়েন, বা ভারতীয় টাকায় 239 টাকা। উঠে পড়েছি বাসে। শুধু করিমপুর বহরমপুরই নয়, জাপানের এই লোকাল বাসেও কিন্তু সিট যথেষ্ট ছোট, একটু গুতগতি করে আর কি বসতে হচ্ছে। তবে জাপানের এই লোকাল বাসে পাবলিক ইনফরমেশন সিস্টেম সত্যি অনবদ্য। কোয়েনজি যাব তো কী করে বুঝবো? সবসময় তো গুগল ম্যাপ অন রাখা সম্ভব হয় না, ভুলে যায় অনেক সময়। তো এই বাসে ওই সামনে একটা ডিসপ্লে রয়েছে। হ্যাঁ, ধরুন আপনার মনে হলো স্টপ পেরিয়ে গেছে, নামতে হবে, তো এইটা প্রেস করলে কিন্তু বাস দাঁড়িয়ে যাবে, চালক আর কি অ্যালার্ট হয়ে যাবে। বাস আমাদের নামিয়ে দিল কোয়েনজি রিকিও বলে একটা জায়গাতে। হ্যাঁ, কোয়েনজি কিন্তু অনেকগুলো জায়গা আছে, কোয়েনজি স্টেশন আছে, আরও দু একটা দেখছিলাম, কিন্তু অ্যাকচুয়াল প্লেসটা হচ্ছে কোয়েনজি রিকিও, যেখানে নামতে হবে। আর এখানে নামার পর আপনি অন করে নিন হচ্ছে আপনার গুগল ম্যাপ। সেখানে কিন্তু পুরো 3D ম্যাপ দেখিয়ে দেবে আপনাকে ডিরেকশন, আপনি কীভাবে যাবেন। এখান থেকে ওই 400 মিটার মতো রাস্তা, এর জন্য আপনাকে ক্যামেরাটা অন করে নিতে হবে, আর জিপিএসটা অবশ্যই অন করতে হবে। আচ্ছা, রাস্তা পার করতে হবে, রাস্তা পার করে টার্ন লেফট। এখান থেকে 300 মিটার হাঁটতে হবে, 4 মিনিট। মেন রোড থেকে একটা রাস্তা এরকম গলির মধ্যে চলে গেছে। হ্যাঁ, এখান থেকে দেখাচ্ছে এখনও 230 মিটার। টার্ন রাইট নিলাম, রাইট, তারপর এইটা নাকি বুঝতেও পারছি না, এইদিকে গিয়ে সোজা। আমি জাপানে এসেই প্রথম এমন একটা জায়গা পেলাম যেখানে প্রচুর গাছগাছালি রয়েছে। আমি এরকম জায়গা দেখিনি, হয়তো ভেতরে আছে, আমার চোখে পড়েনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মন্দিরটা ঠিক কোন জায়গাতে? এটা তো পার্কের মতো মনে হচ্ছে। আদৌ এই রেনকোজি সেই রেনকোজি তো? এখানে আবার একই নামে বিভিন্ন জিনিস আছে। গুগল ম্যাপ এবার আমাদের আর গোল গোল ঘোরায়নি, হাজির করেছিল রেনকোজি মন্দিরের সামনে। পরিবেশটা কেমন যেন লাগলো, কেমন যেন সব চুপচাপ। লোকচক্ষুর আড়ালে আমাদের দেশের সর্বোচ্চ সেনানায়ক চিরবিশ্রামরত। ভারতবর্ষ হলে
এই জায়গা হয়তো তাজমহলের অধিক সম্মান লাভ করত। আপনাদের এই মুহূর্তে কি অনুভূতি হচ্ছে তা আমি জানি না, কিন্তু একজন বাঙালি হিসাবে আমার ভীষণ গর্ব আর মন খারাপ দুটো ঘটনায় মনকে ভীষণভাবে নাড়া দিচ্ছিল। আজ প্রকৃতিও কেমন যেন রুষ্ট, এমন এক ঠান্ডা বাতাস মাঝে মাঝে আমাদের মজ্জা অব্দি কাঁপিয়ে দিচ্ছে। এমন একটা জায়গা যেটা খুঁজে বের করা একটু ডিফিকাল্ট ছিল, ডিফিকাল্ট মানে বোঝা যাচ্ছে না যে এরকম জায়গায় একটা মন্দির সারা বছরে একমাত্র একদিন মানে হচ্ছে 18ই আগস্ট, ওই 18ই আগস্ট বছরে একদিনই এই মন্দিরটা খোলা থাকে, বাকি সারা বছর কিন্তু মন্দির বন্ধ থাকে। আর এই জায়গাটা বা এই পরিবেশটা কিন্তু দেখুন, টোকিও যে শহরে আমরা ছিলাম সেই শহর থেকে সম্পূর্ণ আলাদা, একটা অন্যরকম পরিবেশ, লোকজন তো কেউ কোথাও নেই, আমরা দুজন ছাড়া। রেনকোজি মন্দিরে যেটা লেখা আছে সেটার ব্যাখ্যা করতে গেলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাস বইয়ের পাতায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নেতাজি সুভাষচন্দ্র বোস রাসবিহারী বসুর সহায়তায় দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রতিষ্ঠা করেন আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আজাদ হিন্দ ফৌজ। এই সেনাবাহিনী একটা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় যে ভারতবর্ষকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্ত করে স্বাধীন করা। तो स्वतंत्र हिंदुस्तान में जीवे और मरे। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য নিয়ে সুভাষচন্দ্র বোস ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার যে প্রচেষ্টা শুরু করেছিলেন তা ফলপ্রসূ হতে হতেও শেষ পর্যন্ত বাধা পায় যখন 1945 সালের 6ই আগস্ট এবং 9ই আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা বর্ষণের পর আত্মসমর্পণ ছাড়া জাপানের কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু নেতাজিকে আটকে রাখা যায়নি। জাপানের কাছ থেকে আর কোনো রকম সাহায্য হয়তো পাওয়া যাবে না, এটা ভেবেই তিনি পরিকল্পনা করলেন রাশিয়ার কাছে সাহায্য নেবেন, কারণ সেই দিনে রাশিয়া ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী দেশ। পরিকল্পনা মতোই 17ই আগস্ট 1945 ভিয়েতনামের সাইগান থেকে জাপানি বোমারু বিমান মিৎসুবিশি K-21 বিমানে তাইওয়ানের তাইহুকু, বর্তমানে তাইপেই হয়ে রাশিয়ার অধিকৃত মাঞ্চুরিয়ার পথে পাড়ি দিলেন নেতাজি এবং আরও কয়েকজন। কিন্তু তাইহুকু থেকে মাঞ্চুরিয়ার পথে বিমান টেক অফ করার পরই বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে এবং বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত ওই বিমান থেকে অগ্নিদগ্ধ অবস্থায় নেতাজিকে উদ্ধার করে স্থানীয় মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। সেই রাতেই তার মৃত্যু হয়। 1945 সালের 20 আগস্ট তাইহুকুতে তার শেষকৃত্য সম্পন্ন হয় এবং 23 আগস্ট জাপানি সংবাদপত্র তার মৃত্যু সংবাদ ঘোষণা করে। 1945-এর 18ই সেপ্টেম্বর টোকিওতে নেতাজির স্মরণে একটি সভা অনুষ্ঠিত হয় এবং এই বৌদ্ধ মন্দিরে তার চিতাভস্ম রেখে দেওয়া হয়। তখন থেকে আজও তার চিতাভস্ম এই মন্দিরে রাখা রয়েছে। ইতিহাস বইতে পড়া এই ঘটনার মধ্যে কতটা সত্যতা রয়েছে সেটা প্রমাণ করার জন্য স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে বেশ কিছু কমিশন গঠিত হয়, কিন্তু নেতাজির এই মৃত্যু রহস্য আজও রহস্য হয়েই থেকে যায়। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, PM অটল বিহারী বাজপেয়ী এই মন্দিরে এসে নিজেদের কিছু বার্তা লিখে রাখেন। মন্দিরে রাখা চিতাভস্মে DNA টেস্ট করলে হয়তো এই রহস্যের উন্মোচন করাই যায়। ওই চিতাভস্ম সত্যি কি নেতাজির, নাকি পুরোটাই একটা সাজানো ঘটনা? সুভাষচন্দ্র বসু পরবর্তী সময় গুমনামি বাবা হয়ে ভারতবর্ষে ফিরে এসেছিলেন, জানি না এর উত্তর কোথায় মিলবে। এই ব্যাপারে সরকার কেনই বা এত উদাসীন? তবে এই জায়গাতে আমি সমস্ত যুক্তিতর্কের ঊর্ধ্বে নেতাজির যে স্ট্যাচু রয়েছে তাতে প্রণাম করে সমস্ত ভারতবর্ষী তথা এই বঙ্গ সমাজের প্রতিনিধি হয়ে বলতে চাই, জয় হিন্দ। নেতা আসবে, নেতা যাবে, কিন্তু নেতাজি একজনই, যিনি প্রজন্মের পর প্রজন্ম মানুষের মনের মধ্যে শ্রেষ্ঠ নায়ক হয়েই থেকে যাবেন। যারা আজকের এই ভিডিও দর্শক, তাদের যদি একান্তই মনে হয় যে এই রহস্যের উদ্ঘাটন হওয়া দরকার, তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন যতটা সম্ভব হয়। ভুলে গেলে চলবে না, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বিপ্লব কিন্তু এই বাংলা থেকেই শুরু। আর যারা এখানে ফিজিক্যালি আসতে পারবেন না, তারাও আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু ভার্চুয়ালি এই অনুভূতিটাই অনুভব করছেন যে হ্যাঁ, আমরা সবাই কিন্তু এই জায়গায় এসে উপস্থিত হয়েছি এবং আমরা সবাই একই সাথে সমবেত হয়ে নেতাজির এই শেষ স্মৃতিতে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। জয় হিন্দ, জয় ভারতবর্ষ, জয় নেতাজি। আর এখানে যে এসে পা রাখতে পেরেছি, এই জায়গাটায় পৌঁছতে পেরেছি, থ্যাঙ্কস টু ইউ ট্রাভেল উইথ কৌশিক পরিবারের সমস্ত দর্শক বন্ধুকে, যে আপনারা না থাকলে হয়তো আমি জায়গাটা আসতে পারতাম না। মানে এই বইয়ের পাতায় পড়া কথাটা যে আমরা পড়েছি, রেনকোজি টেম্পেলে নেতাজি চিতাভস্ম রয়েছে, এই বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন, সেই ছোটোবেলায় বইয়ের পাতায় পড়া বা ইতিহাসের পাতায় পড়ার কথাটা হয়তো কোনোদিন মানে বাস্তবে এই জায়গাটায় এসে দাঁড়িয়ে উপলব্ধি করতে পারতাম না। গল্পের এই জায়গাতে এসে চোখে জল কিংবা মন ভারাক্রান্ত হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমাদের গল্পের শেষ লিখতে হবে। সত্যি বলতে সেদিন মনের অবস্থা এমনই হয়েছিল যে টোকিও ঘুরে দেখা বা দেখানোর খুব একটা ইচ্ছে ছিল না। তাই শেষ পর্যন্ত আমরা বেছে নিয়েছিলাম টোকিও শহরের দুটো জায়গা আজকের কভারেজ হিসাবে।
আসাকুসায় অবস্থিত সেনসোজি মন্দির এবং টোকিও স্কাই ট্রি। রেনকোজি মন্দিরের কাছেই রয়েছে কোয়েনজি সাবওয়ে স্টেশন। সেখান থেকে ট্রেন ধরে প্রথমে টোকিও, তারপর সেখান থেকে ট্রেন ইন্টারচেঞ্জ করে আসাকুসা। টোকিও থেকে যদি সাবওয়ে ট্রেন ধরে আসতে হয় তাহলে আসতে হবে হচ্ছে হিগাসি কোয়েনজি স্টেশনে, মানে রেনকোজি মন্দির এটা সবথেকে নিয়ারেস্ট স্টেশন। এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে টোকিওর দিকে। এই হচ্ছে হিগাসি কোয়েনজি স্টেশন, এখান থেকে আমাদের নিতে হবে হচ্ছে মেট্রো। টোকিওর পথে আমরা উঠে পড়েছি ট্রেনে। মাঝখানে রয়েছে 13টার মতো স্টেশন, সাবওয়ে স্টেশন, আর সময় লাগতে পারে 7 ঘন্টার মতো। টোকিও যখন পৌঁছাবো তখন 4টে বেজে যাবে। টোকিও থেকে আমরা চলে যাবো হচ্ছে আসাকুসা। আসাকুসায় ওই সেনসোজি টেম্পলটা দেখবো, ওখানে একটা মার্কেট আছে ওটা দেখবো, তারপর চলে যাবো হচ্ছে ওখান থেকে ওই টোকিও স্কাই ট্রি দেখতে। যেটা দেখে নিয়েছি এটা দেখে নেওয়ার পর কোনো চোখে ধরবে না, এটার জন্যই যেন টোকিও আসা হয়েছিল। যেহেতু আজ আমাদের অনেকবার ট্রেন রাইড করতে হবে, প্রত্যেকবারের জন্য আলাদা আলাদা করে ট্রেনের টিকিট না কেটে ক্লুব থেকে আমরা সাবওয়ে পাস বুক করে নিয়েছি। এতে সময় এবং খরচ দুটোরই সাশ্রয়। তবে এই সাবওয়ে পাস আগে অ্যাক্টিভ করাতে হবে স্টেশনের ভেন্ডিং মেশিন থেকে এবং কার্ড সংগ্রহ করতে হবে। ব্যাপারটা খুবই সহজ, একবার দেখে নিন। ক্লুব থেকে যে আপনারা টিকিট বুক করলেন সাবওয়ের টিকিট 24 ঘন্টা, 48 ঘন্টা বা 72 ঘন্টার জন্য, তো কীভাবে আপনারা সেখানে টিকিট ইস্যু করবেন এটার জন্য কিন্তু আপনাকে যেতে হবে হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিনের কাছে। সেখান থেকে আপনার টিকিট ইস্যু হবে। কীভাবে হবে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, স্ক্যান কিউআর কোড, এটাকে ক্লিক করলাম। এবার কোথায় করব? এই যে এখানে যে লাইট জ্বলছে, জাস্ট এখানে স্ক্যান করে দিন। ইস্যু টিকিট, এই হচ্ছে সাবওয়ের টিকিট ইস্যু হয়ে গেল। আমি এটা বুক করেছিলাম হচ্ছে 48 ঘন্টার জন্য, 12 থেকে 13, মানে 12 তারিখ পুরোটা, 13 তারিখ পুরোটা। এই হচ্ছে টোকিওর সাবওয়ের টিকিট। এই যে পাসটা ইস্যু হলো, কাউন্টারে আমাকে ম্যাপে সুন্দর করে বলে দিল যে এই পাস দিয়ে আমরা কোন কোন ট্রেন কভার করতে পারবো, আনলিমিটেড রাইড। তা এই হচ্ছে টোকিও, আমরা যাব হচ্ছে আসাকুসা। তো আসাকুসা যাওয়ার জন্য আমাদেরকে এখান থেকে সাবওয়ে ট্রেন নিয়ে আসতে হবে হচ্ছে গিনজা, এবং এই গিনজা থেকে কিন্তু আমরা ট্রেনে করে চলে যাবো হচ্ছে আসাকুসা। তার মানে কি আমাদের কিন্তু এই রাইডটা পুরোপুরি ফ্রি হয়ে গেল। আর শুধু সাবওয়ে টিকিটগুলি নয়, আপনারা যারা জাপানে বেড়াতে আসেন সেক্ষেত্রে আপনারা যারা জিআর পাস বুক করছেন, কিংবা আপনারা জাপানের বিভিন্ন অ্যাক্টিভিটি, 1 ডে ট্যুর, হাফ ডে ট্যুর, সব কিছু কিন্তু আপনারা ক্লুব থেকে বুক করতে পারবেন। আমি কিন্তু এখানে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি বা টিকিট বা সব কিছু কিন্তু ক্লুব থেকেই বুক করেছি। এবার এখান থেকে আমরা ট্রান্সফার হবো হচ্ছে আসাকুসার পথে। টোকিওর মতো গিনজাও একটা বড় স্টেশন। আসাকুসা যাওয়ার ট্রেন খুঁজে নিতে একটু সময় লাগলো। এই যে লেখা আছে গিনজা লাইন 270 মিটার জি। আসাকাসা আর আসাকুসা দুটো আলাদা জিনিস ভাই। আমরা যাবো আসাকুসা। বর আর বর্বর লেখা আছে এরকম কিছু, বর আলাদা বর্বর আলাদা। আসাকাসা, আমরা যাবো আসাকুসা। জাপান গ্রুপ ট্যুরের কি একটা অ্যাড দিয়ে দেবো নাকি আমি? আসাকুসা, আরে যা, এ তো সে কলকাতার মেট্রোর মতো, ইয়েলো মেট্রো। বাবার ট্রেনে তো সেই লেভেলের ভিড়, জায়গা ফাঁকা কই। আমরা পৌঁছে গেছি আসাকুসাতে। আসাকুসায় রয়েছে সেনসোজি টেম্পল। এবার সেই সেনসোজি টেম্পল যাওয়ার রাস্তাটা আমাকে খুঁজতে হবে। আসাকুসা সাবওয়ে স্টেশন থেকে বিভিন্ন রাস্তা বিভিন্ন দিকে গিয়েছে, তবে সেনসোজি মন্দির কোন রাস্তা ধরে গেলে পাবো সেটা খুঁজে পেতে খুব একটা সমস্যা হয়নি। স্টেশন থেকে বেরিয়েই রয়েছে আসাকুসার খুব জনপ্রিয় কামিনারিমন স্ট্রিট, যে রাস্তায় রয়েছে প্রচুর দোকান। শপিং করার জন্য এটাও একটা জনপ্রিয় রাস্তা। এখান থেকে কিন্তু সেনসোজি টেম্পল মাত্র 140 মিটার, কাছেই রয়েছে, 2 মিনিট লাগবে। আর আমরা টোকিও থেকে শপিং করেছিলাম, কিন্তু শুনেছিলাম যে সেনসোজি মন্দিরের সামনে যেসব মার্কেট রয়েছে না, স্ট্রিটটা রয়েছে, এখানে অনেক সুভেনিয়ার পাওয়া যায়। তো চাইলে আর কিন্তু আপনারা এখান থেকেও শপিং করতে পারেন। এক ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে সেনসোজি মন্দির চত্বরে আপনারা কীভাবে ঘুরবেন, কী কী দেখবেন। এখানে একটা ম্যাপ করা রয়েছে, নানা রকম হল রয়েছে, নানা রকম গেট রয়েছে। সেনসোজি মন্দির সম্পর্কে কয়েকটা তথ্য দিয়ে রাখি। সেনসোজি মন্দির আনুষ্ঠানিকভাবে কিউরিওজান সেনসোজি বা আসাকুসা কেন নামেও পরিচিত। এটি টোকিওর সবথেকে প্রাচীনতম মন্দির। মন্দির চত্বরে রয়েছে 5 তলা প্যাগোডা এবং একটি বিরাট দরজা। বিশ্বের সর্বাধিক দর্শন করা ধর্মীয় স্থানগুলির মধ্যে এটিও একটি, যেখানে প্রত্যেক বছর প্রায় 30 মিলিয়ন মানুষ এই মন্দির দর্শন করতে আসে। মন্দিরে প্রবেশ করার সময় যে বিরাট আকৃতির দরজা দেখা যায় তার নাম কামিনারিমন বা বজ্রদ্বার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে 10ই মার্চ টোকিও শহরে বোমাবর্ষণের সময় এই মন্দিরটি ধ্বংস হয়। পরবর্তী সময় 1950 সালে এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। টোকিওর সবথেকে বড় জনপ্রিয় উৎসব সানজা মাতসুরির কেন্দ্রবিন্দু এই সেনসোজি মন্দির। বাকিদের দেখা দেখি আমিও 100 জাপানিজ ইয়েন খরচ করে দেখার চেষ্টা করলাম বৌদ্ধ মতে কি বলছে আমার ভবিষ্যৎ। দেখি আমার ভাগ্যের ফেসলা কি আছে। জাপানিজ থেকে বাংলা, তোমাই পেনু কায়ু, এটা এখন ভালো জ্ঞান অর্জন করে, লেভেল অফ নলেজ ইজ হাই। ভাগ্যের ফেসলা যাই হোক, 100 টাকা খরচা হলো। গুড ক্যারেক্টার বাই নেচার বিকামস মাচ বেটার ইউ পলিশ ইউর সেলফ।
ইউ উইল বিকাম নো বেটার, ইউ বিকাম ওয়েলদি অ্যান্ড ইউ মে রিকোয়ার স্ট্রোক অফ গুড লাক। সন্ধ্যে 6টা নাগাদ কিন্তু এই চত্বর ফাঁকা। ফাঁকা বলতে গেলে টুরিস্টরা সব ফিরে যাচ্ছে আর দোকানপাট কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে সন্ধ্যে 6টা নাগাদ। সো আমরাও এখান থেকে বিদায় নেবো, যাবো হচ্ছে টোকিওর স্কাইট্রি। এই হচ্ছে আসাকুসা স্টেশন। এখান থেকে বেরিয়ে রয়েছে এই ব্রিজটা, আজুমাবাসী ব্রিজ। এইদিকে চলে যাচ্ছে হচ্ছে সেন্টসোজি টেম্পল, আর এই ব্রিজটা পার করে হচ্ছে এই টোকিও স্কাইট্রি, যেখানে রয়েছে অবজারভেটরি ডেক। কিন্তু এখান থেকে একটা বিশেষ ট্রেন আছে, এটা হচ্ছে স্কাইট্রি ট্রেন, ওটা হচ্ছে টোবু লাইন। এবার আমি খুঁজছি যে টোবু লাইনটা কোথায়। ওই টোবু লাইন দিয়ে কিন্তু ট্রেনে করে যাওয়া যায়, একটাই স্টেশন, কিন্তু ট্রেনটা এই নদীটাকে পার করে। এইটাকে দেখেও বোঝার উপায় নেই দূর থেকে যে এটা একটা স্টেশন। ছোট্ট করে লেখা আছে আসাকুসা স্টেশন, আর তার সামনে লেখা আছে এলিভেটর, আর ওইদিকে লেখা আছে টোবু স্কাইট্রি লাইন। এই স্কাইট্রি লাইনের ট্রেন ধরেই আমাদের যেতে হবে হচ্ছে স্কাইট্রি দেখতে। এই যে TS1, এখানে দোকানপাট রয়েছে, আসাকুসা ট্যুরিস্ট ইনফরমেশন অফিস রয়েছে, আর এই হচ্ছে স্কাইট্রি লাইন। আমি এমনি ক্যাবেও যেতে পারতাম, হেঁটেও যেতে পারতাম, দেখলাম না ট্রেনে করে যাই, ফেরিও যায়। আসাকুসা থেকে টোকিও স্কাইট্রি একটাই স্টেশন, মাঝে রয়েছে সুমিদা নদী। ট্রেন থেকে নদী পারাপার করার খুব একটা ভালো ফুটেজ পেলাম না, আর দেখতে দেখতেই আমাদের ট্রেন পৌঁছে গেল স্কাইট্রি স্টেশনে। ট্রেন থেকে নামলাম, এই যে স্কাইট্রি, একদম স্টেশনের পাশেই। চলে গেল আমাদের ট্রেন। ওপেনিং আওয়ার্স হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, 12 ঘন্টা। লাস্ট টিকিট দেওয়ার টাইম হচ্ছে রাত 9টা। কত টাকার টিকিট এখানে? 634, 450, 350। যদি আমরা 350 যেতে চাই তাহলে সিঙ্গেল টিকিট হচ্ছে 2400। এখানে দিয়েছে 450-এ, তাহলে হচ্ছে 3500। এখানে একটা অবজারভেটরি আছে, এখানে একটা অবজারভেটরি আছে। 350 মিটার ভূপৃষ্ঠ থেকে, আর এটা 450 মিটার, মানে 100 বেশি কম। তার জন্য কিন্তু খরচ অনেকটাই বেশি। ক্লুক থেকে টিকিট বুক করার পরে না, ওটা ইমেল করে দেয় ওরা। এই যে এই কোডটা, এই যে এটা হচ্ছে টিকিট, এই হচ্ছে QR কোড, এটা আমি দেখাবো কাউন্টারে। আমাদের হচ্ছে লাস্ট স্লট, এটা হচ্ছে রাত 8:30-এর। অন্যান্য অবজারভেটরির মতোই এখানেও ট্যুরিস্টদেরকে লিফটে করে নিয়ে আসা হয় এই টাওয়ার থেকে পুরো শহরের 360 ডিগ্রি ভিউ অবজার্ভ করার জন্য। প্রত্যেকটা মানুষ একটা কথাই বলবে এখানে এসে, ওয়াও, জাস্ট ওয়াও। দেখুন, এই হচ্ছে টোকিও শহর, টোকিও স্কাইট্রি। এই জিনিসগুলো এতটাই সুন্দর না, এগুলোর অনুভূতি কখনো ক্যামেরায় দেওয়া সম্ভব নয়। এইগুলোর অনুভূতি তখনই সম্ভব যখন আপনি বা আপনারা এই জায়গাতে আসবেন। এটা চোখে দেখার জিনিস। এটা হচ্ছে 350 পর্যন্ত আপনারা আসতে পারেন। এবার যদি আপনার কাছে কম্বো টিকিট থাকে 350 + 450, তাহলে আপনারা 450-এ যেতে পারবেন। আমরা এই জায়গাটায় রয়েছি, এরপরে যাবো হচ্ছে 450-এ, মানে এই জায়গাটায়, এই অবজারভেটরিটায়। আরেকবার লিফটের পরিষেবা নিতে হবে। রাত 8টার সময় কী কী দেখা যায়? মাউন্ট ফুজি ছাড়া সব কিছু দেখা যায়। যদি ওয়েদার ভালো থাকে না, এখান থেকে মাউন্ট ফুজিরও ভিউ পাওয়া যায়। নিচের দিকে তাকালে মাথা ঘুরছে যে আমরা কোন জায়গায় রয়েছি। মনে হচ্ছে না এক ধাক্কায় চাঁদের কত কাছে আমরা পৌঁছে গিয়েছি। টোকিওতে, বা বলা ভালো জাপানে, আজ আমার শেষ রাত। এই মুহূর্তটা সেলিব্রেট করলাম টোকিও স্কাইট্রির 450 মিটার উচ্চতার ক্যাফেতে বসে এক কাপ গরম কফিতে চুমুক দিয়ে। আমি জানি না যে আর ভবিষ্যতে কখনো এখানে আমার আসার সুযোগ হবে কিনা। তো এই জায়গায় বসে এরকম রাতের টোকিও শহরকে দেখতে দেখতে, এত সুন্দর একটা কফি, যেখানে একটা লাভ সাইন করা রয়েছে খুব সুন্দর করে, এবং ভালোবাসা সপ্তাহ যখন চলছে, অর্থাৎ আজ কিন্তু ভ্যালেন্টাইন উইকের, আজ হচ্ছে 13। ঠোঁটের সঙ্গে ঠোঁটের স্পর্শ হোক চাই না হোক, কাপের সঙ্গে ঠোঁটের স্পর্শ হতেই পারে। অন্তত এই রাতটা ইয়াদগার হয়ে থাকবে। টোকিও স্কাইট্রি দেখে ফিরতে ফিরতে সেদিনও ঘড়ির কাঁটা রাত 11:30 ঘর পেরিয়ে গিয়েছিল। পরের দিন অর্থাৎ 14 ফেব্রুয়ারি সকাল, টোকিও থেকে আজ আমাদের কলকাতা ফিরে আসার দিন। আর আমরাও মোটামুটি ট্রেনে উঠে সেট হয়ে গিয়েছি। যথারীতি সাবওয়ে ট্রেন ধরে প্রথমে টোকিও স্টেশন, তারপর সেখান থেকে ভেন্ডিং মেশিনের টিকিট কেটে নিলাম নারিতা এয়ারপোর্ট যাওয়ার জন্য নারিতা এক্সপ্রেসের টিকিট। এয়ারপোর্ট যাওয়ার জন্য এটাই সবচেয়ে ফাস্ট এবং বেস্ট উপায়। তবে খরচ সম্পর্কে একটা ধারণা দিয়ে রাখি। টোকিও থেকে এয়ারপোর্ট ট্রেনে যেতে সময় লাগে 1 ঘন্টা মতো। খরচ হবে ভারতীয় টাকায় প্রায় 1700 টাকা। এই টিকিটটা আমরা টোকিও স্টেশনের ভেন্ডিং মেশিন থেকে ক্রেডিট কার্ড ইউজ করে বুক করেছিলাম। সেক্ষেত্রে ক্রেডিট কার্ডের চার্জেস এবং ফরেন চার্জেস সহ বেশ কিছু অতিরিক্ত টাকা আমাদের খরচ হয়েছিল। ক্লুক থেকে এই টিকিটটা অ্যাডভান্স কেটে রাখলে এই অতিরিক্ত খরচটা কখনোই হতো না। এই ট্রেনটা আমাদের নয়, এরপরে আমাদের ট্রেন আসবে। এখানে কোনটা নারিতা এক্সপ্রেস NEX, এটা ছবি দেওয়া আছে। আর এই অনেকে হয়তো ভুল করে ভাবতে পারে যে এই ট্রেনটা নারিতা, তা কিন্তু নয়, এটা কিন্তু র্যাপিড এক্সপ্রেস। এখানে লিখে দিয়েছে নট নারিতা এক্সপ্রেস,
ইটস র্যাপিড ট্রেন। নারিতা হচ্ছে এরকম দেখতে, আর এটা হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত সরাসরি ট্রেন, ঠিক আছে, মাঝে কোথাও দাঁড়াবে না। আরেকটা এয়ারপোর্টও আছে, ওটা হচ্ছে হানেদা এয়ারপোর্ট, ওখান থেকে নামলো আরও কাছে টোকিও, কিন্তু কলকাতা থেকে হানেদা এয়ারপোর্ট যাওয়ার মানে ফ্লাইটের টিকিট আমি পাইনি, আর পেলেও ভাড়া অনেক বেশি। এটা হচ্ছে নারিতা এক্সপ্রেস। আমাদের সিট হচ্ছে 11CD, একটু আগে যেতে হবে। উঠে বসে পড়েছি ট্রেনে, বুঝতেই পারছেন ট্রেনটা দেখে যে ট্রেনটা কতটা স্পেসিয়াস, বিশেষ করে যেহেতু এয়ারপোর্ট কানেক্টিভিটি ট্রেন, অনেকে লাগেজ প্রচুর নিয়ে আসে, প্লাস এই যে আপনি বসছেন এখানে হাত রাখার জন্য অনেকটা স্পেস দেখুন। এখানে ট্রে আছে অনেকটা বড়, এখানে খাওয়া দাওয়ার জিনিসপত্র, ল্যাপটপ রেখে কাজ টাজ করতে পারা যাবে, ওয়াইফাই রয়েছে, এবং একই সাথে দেখুন অ্যাকচুয়াল লোকেশন, টাইমিং, ম্যাপ সব কিছু রয়েছে। এই ট্রেনটা নারিতা এক্সপ্রেস টার্মিনাল 1ও যাবে, 2-3ও যাবে। দেখুন টার্মিনাল 2-3 পড়বে হচ্ছে আগে 10:25-এ, আর টার্মিনাল 1 পড়বে 10:28-এ। টার্মিনাল 1 হচ্ছে এই ট্রেনের শেষ স্টেশন। এই ট্রেনটা সিনজুকু ছেড়ে আসে, তো সিনজুকুতে প্যাসেঞ্জার তোলে, টোকিওতে প্যাসেঞ্জার তোলে, তারপরে এয়ারপোর্ট যায়। একটাই রুট। আরেকটাও ট্রেন আছে, ওটা হচ্ছে স্কাইলাইনার এক্সপ্রেস, ওটাও বেশ ভালো। আমরা নেমে গেলাম টার্মিনাল 2 স্টেশনে, কারণ নারিটা এয়ারপোর্ট থেকে আমাদের কলকাতা ফেরার ফ্লাইট রয়েছে 2 নম্বর টার্মিনাল থেকে। এখান থেকে প্রথমে চেক ইন, তারপর সিকিউরিটি ইমিগ্রেশন করে তবেই বোর্ডিং। যেদিন এসলাম ব্যাগ ছিল 14 কেজি, আজকে ব্যাগ হয়ে গেছে 13.3 কেজি, ওজন কমে গেছে। एक बार आपका बैगेज दिल्ली में लेना पड़ेगा। দিল্লি में लेना पड़ेगा, नहीं जाएगा। ওকে, কলকাতা নিয়ে জায়গা। দিল্লিতে গিয়ে আমাদের লাগেজ সেলফ ট্রান্সফার রয়েছে, আর ওই যে আমার ব্যাগ। এখান থেকে আমরা বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। বোর্ডিং টাইম হচ্ছে বেলা 11:50 গেট নাম্বার 72। একটা বিষয় শুধু বলে দিল যে সব যাবে না হচ্ছে লিকুইড। এবার দেখি আর কি প্রসিডিওর রয়েছে আমাদের ফ্লাইট অবধি পৌঁছানোর জন্য। সময় ঘড়ি বলছে বেলা 11:24। আমাদের সমস্ত রকম কাজকর্ম কমপ্লিট। সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হয়নি, মানে কলকাতা এয়ারপোর্টের মতো সিকিউরিটি ভাই আমি কোথাও রাশিয়াতেও দেখিনি। ওখানেই সবচেয়ে কঠিন সিকিউরিটি মনে হয় আমার, এতবার চেক করে কি জানি কেন। তারপরে হলো হচ্ছে ইমিগ্রেশনে কোনো প্রশ্ন নাই, স্ট্যাম্প মেরে তাড়াতে পারলে বাজে পরিষ্কার কথা, যাও ভাই বাবু এখান থেকে। অর্থাৎ বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছতে আমাদের কোনো সমস্যাই হয়নি। লিকুইড ছাড়া বাকি সব কিছুই অ্যালাউ করেছে। বেলা 11:50 আমাদের বোর্ডিং শুরু হলো কলকাতা থেকে দিল্লির পথে। বিজনেস ক্লাস, কখনোই ক্লাস একদিন আমি ট্রাভেল করবো, আপাতত ইকোনমি ক্লাস। নারিতা এয়ারপোর্ট থেকে দিল্লির পথে আমাদের ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়ার AI 307। সময় লাগবে ঘন্টা 10 মতো। লাগেজ পলিসিতে ছিল 46 কেজি পর্যন্ত চেক ইন এবং 7 কেজি পর্যন্ত কেবিন, আর সিট আমরা আলাদা করেই অ্যাড অন করেছিলাম। তো এখানে আমার সিট নাম্বার হচ্ছে 35 যে, মানে সামনের দিকে সিট নিলে আরও বেশি খরচা হতো, পিছনের সিটগুলো তুলনামূলক কম খরচা হচ্ছে, 1700 টাকার মতো লেগেছে বোধহয়। এটা এখান থেকে ছাড়বে হচ্ছে বেলা 12:30, পৌঁছাবে দিল্লি হচ্ছে 6:55, মানে সন্ধ্যা 7টা। আরও একটা সহজ উপায় আছে আসার, মানে খরচা কিছু কম পড়ে, সেক্ষেত্রে আপনার ব্যাংককে আসতে পারেন। কলকাতা থেকে ব্যাংকক থেকে হচ্ছে টোকিও, এই ফ্লাইটও কিন্তু রয়েছে। জাপানকে বিদায় জানিয়ে দিল্লির পথে আকাশ ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। 10 ঘন্টার এই জার্নিতে কয়েকটা জিনিস না বললেই নয়। প্রথমত এই যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য, নিচে বরফে ঢাকা পাহাড় থেকে নীল সাগরে ঘেরা আইল্যান্ড, সবকিছুই রয়েছে। এই যাত্রাপথে চায়না এবং সাউথ কোরিয়া, এই দুটো দেশের উপর দিয়ে এই ফ্লাইট যাবে। মাউন্ট ফুজিরও দেখা মেলে আবহাওয়া পরিষ্কার থাকলে, যদিও সেটা পড়েছিল আমাদের লেফট সাইডে। পাইলট ঘোষণা করছিল যে এবারে আমরা মাউন্ট ফুজি দেখতে পাবো। ওরা সবাই মাউন্ট ফুজি দেখতে পাচ্ছে। ফ্লাইটের টিকিটের দামের মধ্যেই ফুড ইনক্লুড ছিল, যার মধ্যে ভেজ এবং নন ভেজ দুরকম আইটেমই ছিল। এই দিয়েছে জাপানিজ ফুড, জাপানি মাছ, কিসের একটা কেমন একটা স্মেল। ওই জাপানিজ ফিশ আইটেম খাওয়া আমার পক্ষে আর সম্ভব ছিল না। আমার কেমন একটা বন্ধ লাগছে মাছে। আজকে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডের দিন। ভ্যালেন্টাইন, চিয়ার্স। কি খায় লোক এইসব? লে ভাই খা লে, কোক খা। এখন বলতেও লজ্জা লাগছে যে শুনুন খাবারটা কি পাল্টে দেবেন, আমি খেতে পারছি না, বলেই দেখে একবার সাহস করে। লেখা আছে ভেজ মিল, এটা আবার কি? ফিশের পরিবর্তে ভেজ মিল চেয়েছিলাম, যা দিয়ে গেছে সবটাই বয়েলড ভেজিটেবল। সঙ্গে মুড়ি চানাচুর ছিল বলে ঘন্টা 10 এই জার্নিতে খাওয়া দাওয়া নিয়ে আর কোনো সমস্যাই হয়নি। বেলা ফুরিয়ে রাত নামলো। চায়নার সীমানা পেরিয়ে আমাদের ফ্লাইট প্রবেশ করেছে ভারতবর্ষে। ভারতের সময়সীমা বলছে এখন 6:19। অ্যানাউন্সমেন্ট করছেন আমাদের পাইলট। আমরা এখন রয়েছি ভূপৃষ্ঠ থেকে 40,000 ফুট উচ্চতায়, আর আমাদের ফ্লাইট দিল্লিতে ল্যান্ড করবে হচ্ছে আর 20 মিনিট বাদেই। সময় সন্ধ্যা 7:12। আমাদের ফ্লাইট সাকসেসফুলি ল্যান্ড করলো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লিতে। এতক্ষণে গেট খুললো, এবার ছুটতে হবে নেমে, ফ্লাইট দেরি হয়ে গেছে অনেকটাই। আর আমাদের ব্যাগ নিতে হচ্ছে 12 নম্বর বেল্ট থেকে, সেটা ফ্লাইটে ঘোষণা হলো। দিল্লি এয়ারপোর্টে নেমে একরকম ছুট লাগালাম, কারণ দিল্লি থেকে কলকাতা যাওয়ার পরবর্তী ফ্লাইট রাত 9:10। বোর্ডিং শুরু রাত 8:10। ঘড়িতে এখন সময় সন্ধ্যে 7:30। এর মাঝে ইমিগ্রেশন,
লাগেজ কালেকশন, কাস্টমস, সিকিউরিটি, চেক ইন, এই সব কিছু করে বোর্ডিং, অর্থাৎ অনেকগুলো টাস্ক রয়েছে। তাড়াতাড়ি ব্যাগ নিতে হবে, দিয়ে ট্রান্সফার হতে হবে হচ্ছে ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিক, তারপরে আবার চেক ইন, লাগেজ জমা করতে হবে, আবার সিকিউরিটি, দেন ছুটে ফ্লাইট ধরতে হবে। সুবিধা এইটাই যে আমাদের টার্মিনাল বদল করা দরকার পড়বে না, কারণ অ্যারাইভেল টার্মিনাল এবং নেক্সট ডিপার্চার টার্মিনাল এই 3 থেকেই হবে। আমাদের গ্রিন চ্যানেল দিয়ে আসছিলাম, দিয়ে আমাদেরকে বলছে হোয়ার আর ইউ ফ্রম, আলাম জাপান, বলো কানেক্টিং ফ্লাইট, আলাম ইয়েস ইউ মে গো। কাজ আর মন যদি থাকে সাফ, তাহলে সব জায়গায় রাস্তা সাফ। ডোমেস্টিক ডিপার্চারে এলাম, ওখানে এয়ার ইন্ডিয়ার কাউন্টার ছিল, নাম বললাম, বললো বোর্ডিং পাস দেখান, পাসপোর্ট দেখান, দেখিয়ে দিলাম, স্যার ব্যাগ জমা নিয়ে নিল, বললো সিধা লিফট উঠে চলে যান, সেকেন্ড ফ্লোর, গেট নাম্বার 30B। চলে এলাম 30B, সামনে রয়েছে হচ্ছে ডোমেস্টিক ডিপার্চার, যেখান থেকে সিকিউরিটি করবো এবং চলে যাবো হচ্ছে আমাদের গেটের কাছে। ছেলেটা বেকার টেনশন করছিল, একে আমি বলে দিয়েছি যাহা জগদ্দল তাহাই জাপান। ভারতের সময় ঘড়ি বলছে রাত 8:14 আমাদের 8টা থেকে বোর্ডিং শুরু হবে। 6 মিনিট আগে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। সিকিউরিটিতে কোনো প্রবলেম হয়নি, যে আমাকে চেক করছে, বলছে জিম করো, আমি বলছি না জিম এখন করি না, টাইম পাই না, আগে করতাম। বলছে কেন কেন, আমি ব্লগ বানাই। কী ব্লগ বানাও? এই ট্রাভেল ব্লগ বানাই। ভালো বিচের নাম বলো তো যেখানে মস্তি হবে। গোয়া চলে যান, মস্তির মস্তি। আমি তো আর বলতে পারি না পাটায়া চলে যান। ঘরে রয়েছে কাকি, কাকার ছবি তোলা রাখি বুকি। আসলে ভ্যালেন্টাইন ডে এমন একটা দিন না, সব বয়সের মানুষ খুব আকৃষ্ট করে। ভ্যালেন্টাইন্স, সে বিবাহিত হোক, অবিবাহিত হোক, সিঙ্গেল হোক, মিঙ্গেল হোক, ভ্যালেন্টাইন্স ডে। রাত 9:10 আমাদের ফ্লাইট একদম টাইমে আছে। এবার রানওয়ে থেকে পজিশন নিচ্ছে দিল্লি থেকে কলকাতার পথে। দিল্লি থেকে কলকাতার পথে আবারও জার্নি শুরু এয়ার ইন্ডিয়ার AI 672 ফ্লাইটে, যার ডিউরেশন 2 ঘন্টা 15 মিনিট। ইন্টারন্যাশনালে তো খাবার খেয়ে শান্তি পাইনি, দেখি ডোমেস্টিকে কি খাবার দাবার দিয়েছে। দিল্লি থেকে কলকাতার পথে এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটে টিকিটের দামের সঙ্গেই ফুড ইনক্লুড ছিল। আইটেম হিসাবে ছিল জিরা রাইস আর চিকেন। এবার আসি খরচের কথায়। 10 দিনের এই জাপান ট্রিপে আমার মোট কত খরচ হয়েছে? ফ্লাইটের টিকিট 56,234 টাকা আপ ডাউন, ভিসা খরচ 5,000 টাকা, জেআর পাসের জন্য দিয়েছি 29,000 টাকা, ইন্টারনেট এবং ফোনের পারপাসে খরচ 2,255 টাকা। এই 10 দিনে জাপানে অ্যাকোমোডেশনের খরচ শেয়ারিংয়ে 37,250 টাকা, ব্যক্তিগত শপিং করেছি 12,000 টাকা, বিভিন্ন অ্যাক্টিভিটি সহ ডে ট্রিপ ক্লুক থেকে বুক করেছি 29,363 টাকা, এবং খাওয়া দাওয়া, ট্রান্সপোর্টেশন এবং অন্যান্য খরচ করেছি 35,000 টাকা। সব মিলিয়ে এই জাপান ট্রিপে আমার মোট খরচ 2,06,135 টাকা। বিশেষ কোনো ফেস্টিভ্যাল কিংবা জাপানের নর্দার্ন সাইডে না গেলে এবং আরেকটু চেপে চুপে চললে এই খরচটা খুব সহজেই 1.5 লাখ টাকা তো নামিয়ে আনা যায়। যার শেষ ভালো তার সব ভালো। শেষ শুধু ভালোই নয়, শেষে তাড়াতাড়ি পৌঁছেও গেলাম। শুধু ওই 9 ঘন্টার ফ্লাইট জার্নি একটু কষ্ট হয়েছে ওতে, এটাই হচ্ছে ব্যাপার। অতক্ষণ ফ্লাইট জার্নি করা তো, বাকি ইচ আর এভরিথিং ঠিক আছে। ফাটাফাটি ট্রিপ। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্বে। সেই পর্বে আমরা আবারও যাবো কোথাও একটা। সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।